আপনাদের সবাইকে আমন্ত্রণ সংবাদ দুপুরে। সাথে আছে আমি ফারহানা লুপা। আমি মেহেদিন তাজরিন কবি। শুরুতেই জানাবো শিরোনামগুলো। নদী দখলকারীদের সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণা ও ঋণ না দিতে আদেশ হাইকোর্টের। ছাব্বিশ মামলার ভুল আসামি জাহালমকে অব্যাহতি, আজই মুক্তির নির্দেশ হাইকোর্টের। নিরাপদ খাদ্য নিশ্চিতে কাজ করছে সরকার, ভেজাল বিরোধী অভিযান ঘোষণা প্রধানমন্ত্রীর। চট্টগ্রামের পটিয়ায় বাস মাইক্রোবাস সংঘর্ষে নিহত 4 জন, আহত কমপক্ষে 15 জন। প্রিমিয়ার লিগে চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ আরামবাগ, সাইফ স্পোর্টিং এর মুখোমুখি ব্রাদার্স। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। নদী দখলের অভিযোগ থাকলে কোনো ব্যক্তি বা শিল্প প্রতিষ্ঠানকে ঋণ না দিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ ধরনের ব্যক্তি যাতে নির্বাচনে প্রার্থী হতে না পারে সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকেও আদেশ দেওয়া হয়েছে। রায়ে জাতীয় নদী রক্ষা কমিশনকে দেশের সব নদ নদীর দেখভালে দায়িত্ব দেওয়ার নির্দেশ দেওয়ার কথাও বলা হয়েছে। তুরাগ নদী রক্ষা সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ দুপুরে এই রায় দেয়। পাশাপাশি জলাশয় দখলকারী ও অবৈধ স্থাপনা নির্মাণকারীদের তালিকা প্রকাশ এবং স্যাটেলাইটের মাধ্যমে সব নদ নদী, খালবিল ও জলাশয়ের ডিজিটাল ডেটাবেজ তৈরির কথাও বলা হয়েছে রায়ে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী জান্নাতুল ফেরদাউস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জান্নাতুল, হাইকোর্টের রায়ে আর কি কি বলা হয়েছে আমাদের বিস্তারিত জানান। আর নদী রক্ষায় জাতীয় নদী রক্ষা কমিশনকে কি ধরনের আইনি অধিকার দেওয়া হয়েছে? এই রায়টি যেটি তুরাগ নদী নিয়ে একটি তুরাগ নদী দখল সংক্রান্ত একটি রিটের রায়টি শুরু হয়েছিল গত সপ্তাহে 2 দিন রায় দেওয়া হয়েছিল এবং আজকে নদী রক্ষা কমিশনের একটি প্রতিবেদন দিতে বলা হয়েছিল। সেই প্রতিবেদনটি জমা দিয়েছেন রিটকারী আইনজীবী মঞ্জিল মোর্শেদ। আদালত নদী রক্ষা কমিশনকে, জাতীয় নদী রক্ষা কমিশনকে দেশের সকল নদ নদীর অভিভাবক ঘোষণা করেছেন এবং জাতীয় নদী রক্ষা কমিশন দেশের সকল নদ নদী, খাল, জলাশয় এবং সমুদ্র সৈকতে অবৈধ দখলদার, ভরাট এবং উচ্ছেদ বন্ধের সকল ধরনের আইনি অভিভাবক হবেন বলে ঘোষণা করেছেন। একই সাথে জাতীয় নদী রক্ষা আইন 2013 যেটি আছে সেটিতে নদী দখল একটি অপরাধ হিসেবে গণ্য করে সাজার ব্যবস্থা এবং তদন্ত করে পূর্ণাঙ্গ সেই আইনটি পূর্ণাঙ্গভাবে সংশোধন করার জন্য নির্দেশ দিয়েছে আদালত। এছাড়াও আরও বেশ কয়েক দফা নির্দেশনা আদালত দিয়েছেন। কোনো ব্যক্তি যিনি নদী দখল করবেন তিনি দেশে কোনো ধরনের নির্বাচনে অংশ নিতে পারবেন না। একই সাথে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনো ঋণ, তারা কোনো ব্যাংক থেকেই যাতে তারা ঋণ নিতে না পারেন সেই নির্দেশনাটি পালন করবেন বাংলাদেশ ব্যাংক। এছাড়াও আরও কয়েকটি নির্দেশনা দিয়েছে আদালত। এতে বলা হয়েছে প্রতি 2 মাস অন্তর একদিন করে শিক্ষা প্রতিষ্ঠানে নদী দখল এবং অবৈধ উচ্ছেদ সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হবে এবং সকল ধরনের শিল্প কারখানায় প্রতি 2 মাস অন্তর একদিন করে শ্রমিকদের মধ্যে এ ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান করে নদী দখল এবং উচ্ছেদের বিষয়ে জানানো হবে। একই সাথে শিল্প মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করার কথা বলা হয়েছে। 6 মাস পর যে নদী রক্ষা আইন রয়েছে 2013 সেটি সংশোধন করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়াও জাতীয় নদী রক্ষা কমিশন যে সমস্ত নদী রক্ষা আইনের আরও যেসব ধারা এবং উপধারা সংশোধনের কথা বলেছে সেটি সংযুক্ত করে 6 মাস পর সেই প্রতিবেদনটিও জমা দিতে হবে আদালতে। এছাড়াও বাংলাদেশের সকল ধরনের খাল, বিল, জলাশয়, মুক্ত নদী এবং যে সমুদ্র সৈকত রয়েছে সেখানে উচ্ছেদ এবং দখল বন্ধে প্রধানমন্ত্রী যাতে সরাসরি পদক্ষেপ নিতে পারেন সে কারণে এই রায়ের কপিটি প্রধানমন্ত্রীর বরাবর পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্ট চত্বর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। জানাবো আরো কিছু খবর। দুদকের 26 মামলার ভুল আসামি জাহালমকে অব্যাহতি দিয়েছে হাইকোর্ট। তাকে আজই মুক্তি দিতে ডিআইজি প্রিজনকে নির্দেশ দিয়েছে আদালত। এ সময় দুদককে আরও স্বচ্ছ হতে বলেছে আদালত। দুদকের মামলায় 3 বছর ধরে কারাভোগ করছেন নিরপরাধ জাহালম। প্রকৃত অভিযুক্তের নাম আবু সালেক।
তার বিরুদ্ধে সোনালী ব্যাংকের প্রায় 18.5 কোটি টাকা জালিয়াতির মামলা করে দুদক। এর আগে দুদকের মামলায় নিরপরাধ জাহালমকে গ্রেপ্তার করে কারাগারে নেওয়ার ঘটনায় দুদক মহাপরিচালক সহ 4 জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। একই সঙ্গে ভুল আসামি জাহালমকে কেন মুক্তি দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করে আদালত। প্রকৃত ঘটনাকে আড়াল করবার জন্য জজ মিয়াকে সাজানো হয়েছিল। আদালত মূলত তার রেফারেন্স টেনে বলেছেন যে এরকম কোনো সাজানো নাটক কিনা, কাউকে বাঁচানোর অপচেষ্টা করা হয়েছে কিনা সেটি আমরা দেখব, এটি মূলত আদালত বলেছেন। আমরা বলেছি আপনি অব্যাহতি দিয়ে দিল আদালত, আমাদের কোনো আপত্তি নেই। 33টা মামলার মধ্যে 26টা মামলায় জাহালমের ইনভলভমেন্ট আছে, কাজে এই 26টা মামলায় ওনাকে অব্যাহতি দেন, জামিন দেন, আমাদের কোনো আপত্তি নেই। আগামী আদালত আমাদের কথা শুনে আগামী 6/3/2019 তারিখ আমাদের লিখিত আকারে একটি ফ্যাক্টস জমা দেওয়ার জন্য একটা ডাইরেকশন দিয়েছেন। সেটা দুর্নীতি ও মাদকের মতো খাদ্যেও ভেজাল বিরোধী কঠোর অভিযান অব্যাহত রাখা হবে বলে হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, খাদ্যে বিষক্রিয়ার মাধ্যমে হত্যার অধিকার কারও নেই। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় নিরাপদ খাদ্য দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী একথা বলেন। সুষম পুষ্টির জন্য খাদ্যাভ্যাস পরিবর্তন করার পরামর্শও দেন প্রধানমন্ত্রী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে প্রতি বছর দূষিত খাবার খেয়ে 60 কোটি মানুষ অসুস্থ হয়। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও নকল ও ভেজাল খাবারের কারণে জনসাধারণের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। এ ধরনের খাবার 54% জনগোষ্ঠীর কিডনি, ক্যান্সার ও ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল রোগের কারণ। এমন বাস্তবতায় জনসচেতনতা বাড়াতে রাজধানীতে 2 দিনের নিরাপদ খাদ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। খাদ্য চাহিদা বিবেচনায় রেখে সুষ্ঠু ও নিরাপদ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনে জোর দেন সরকার প্রধান। হোটেল রেস্তোরাঁয় পচাবাসি খাবারের বিরুদ্ধে সোচ্চার হতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই যে ভেজাল বিরোধী অভিযানটা অব্যাহত থাকে তার ব্যবস্থা আমরা নিচ্ছি এবং ভবিষ্যতে আমরা আরো নেব। সাথে আমি মনে করি এসব ক্ষেত্রে মানুষকে সচেতন করা দরকার যে আপনি কেন ভেজাল দিয়ে বিক্রি করবেন। আপনি ভালোটাই বিক্রি করেন, আপনার যে দাম করে আপনি সেই দাম নেন, একটু বেশি লাভ নিতে চান, লাভও নেন, কিন্তু যেটা করবেন ভালোভাবে করেন। খারাপভাবে করে মানুষকে ঠকিয়ে মানুষের জীবন ধ্বংস করা, এটার তো কোনো অধিকার কারণ নাই। পুষ্টি চাহিদা বিবেচনায় রেখে খাদ্যাভ্যাস পরিবর্তন করার পরামর্শও দেন প্রধানমন্ত্রী। একটা ভাতই শুধু খেতে হবে না, ভাতের সাথে পর্যাপ্ত পরিমাণে শাক সবজিও বেশি করে খেতে হবে, আর মাছ ডিম তো আছে, যাতে করে খাবারটা সুষম খাদ্য হয়। আর সুষম খাদ্য হলেই কিন্তু পুষ্টি নিশ্চয়তাটা থাকবে। আর সবচেয়ে বড় কথা পরিষ্কার পরিচ্ছন্ন। এই ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আমাদের বিশেষ দৃষ্টি দিতে হবে, কারণ আমি যতই খাবার খাই না খাই, যদি আমরা অপরিষ্কার থাকি তাহলে কিন্তু কোনো খাবারই কাজে লাগবে না। পুষ্টি সমৃদ্ধ নিরাপদ খাদ্য চাহিদা পূরণের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিটি বিভাগে খাদ্য পরীক্ষাগার নির্মাণের কথা জানান প্রধানমন্ত্রী। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মিরপুরে বিশুদ্ধ পানির নামে দূষিত পানি বিক্রির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে বিএসটিআই। সকাল 8:30 থেকে শুরু হয় এই অভিযান। এ সময় রাস্তার পাশের চায়ের দোকানে অপরিশোধিত পানি ভর্তি জার ধ্বংস করে বিএসটিআই। তারা জানায়, অনুমোদন ছাড়া পানি উৎপাদন ও বাজারজাত করা অবৈধ। অথচ বেশিরভাগ পানি সরবরাহকারী প্রতিষ্ঠানই ওয়াসার পানি জারে ভরে বাজারজাত করছে। সাধারণ মানুষকে সচেতন করতে এবং অবৈধ পানির ব্যবসা বন্ধে এই অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে বিএসটিআই। এই 1 মাসের মধ্যে আমাদের এই ঢাকা মহানগরীকে দূষিত পানি মুক্ত করতে হবে। অর্থাৎ এই অবৈধ জার যাতে পানি বাজার, রাস্তাঘাট, বাজারে, দোকানপাটে, তার দোকানে, হোটেল, রেস্টুরেন্টে না থাকতে পারে, সেই অভিযান আমাদের সফল করতেই হবে। উপজেলা নির্বাচনে চাপে নত না হয়ে কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। নির্বাচন প্রশিক্ষক ভবনে সকালে ৫ম উপজেলা নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। মাহবুব তালুকদার বলেন, নির্বাচনের প্রতিটি বিষয়ে কর্মকর্তাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে, নইলে ভোটে এর বিরূপ প্রভাব পড়তে পারে। তিনি বলেন, নির্বাচন কমিশনের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ রাখতে কর্মকর্তাদের দায়িত্ব পালন করতে হবে। কোন নির্বাচনেই কোনরূপ শিথিলতা প্রদর্শনের সুযোগ নেই। নির্বাচন কমিশনের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ রাখতে আপনাদের সাহসিকতার সঙ্গে স্বীয় বিবেকের কাছে দায়বদ্ধ থেকে দায়িত্ব পালন করতে হবে।
মনে রাখবেন, সুষ্ঠু নির্বাচন আমাদের দেশপ্রেমের অভিব্যক্তি। 5 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 11 জন, আহত হয়েছে অন্তত 25 জন। এর মধ্যে চট্টগ্রামের পটিয়ায় বাস মাইক্রোবাস সংঘর্ষে নিহত হয়েছেন 4 জন, আহত হয় অন্তত 15 জন। রোববার সকালে পটিয়া উপজেলার ভাইয়ারদিঘির পাড়ে সৌদিয়া পরিবহনের একটি বাস চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে বাসটির সংঘর্ষ হলে সড়ক থেকে উল্টে পাশের জমিতে গিয়ে পড়ে মাইক্রোবাসটি। ঘটনাস্থলেই নিহত হয় 3 জন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর মারা যান মাইক্রোবাসের চালক সাকিব। এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই মেইন রোড থেকে 7-8 হাত দূরে গিয়ে ওই যে বাইরের দিকে নিচের কতগুলো আছে জমি আছে, জমিতে গিয়ে পড়ে গেছে। আহতদের 11 জনকে চট্টগ্রাম মেডিকেল ও 4 জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পটিয়া থেকে ওই সড়ক দুর্ঘটনায় মোট 11 জন আসছিল। 11 জনের মধ্যে হাইসের ড্রাইভার সাকিবকে ডাক্তারের মৃত ঘোষণা করছে। বাকি 10 জনকে ক্যাজুয়ালিটি ওয়ার্ড, 26 নম্বর ওয়ার্ড, 28 নম্বর ওয়ার্ড এবং চক্ষু ওয়ার্ডের মধ্যে ভর্তি আছে। এর মধ্যে 5-6 জন গুরুতর আছে। এদিকে ভোরে সীতাকুণ্ডের বড় কুমিরায় সৌদিয়া পরিবহনের আরেকটি বাসের ধাক্কায় ট্রাক চালক আনোয়ার হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন 4 জন। বগুড়ার শেরপুরে ঢাকা দিনাজপুর মহাসড়কের ঘোগা ব্রিজ এলাকায় বিআরটিসি বাসের ধাক্কায় নিহত হয়েছেন 1 জন। আহত 6 জনকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করা হয়েছে। এছাড়া মাদারীপুরের মোস্তফাপুরে পিকআপের ধাক্কায় নিহত হয়েছেন মোটরসাইকেল চালক গুরুদেব সরকার। এছাড়া সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাসাইলে বাস চাপায় পথচারী জাহানারা বেগম নিহত হয়েছেন। এদিকে গাজীপুরের কালিয়াকোটের বড়বাড়ি এলাকায় ট্রাক চাপায় স্কুল ছাত্র মিরাজ নিহত হয়েছে। এর আগে গতরাত 11:30টায় গাজীপুরের কালীগঞ্জে ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। শানিলা সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে কয়েকটি কেন্দ্রে ভুল প্রশ্নে পরীক্ষা নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। সকালে রাজধানীর আলিয়া মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন, প্রতিবেদন পেলেই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার সারা দেশে শুরু হয় মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। প্রশ্ন ফাঁস ঠেকানো এবং সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য বিভিন্ন নিরাপত্তামূলক পদক্ষেপের পরও একাধিক কেন্দ্রে পরীক্ষার্থীদের দেওয়া হয় ভুল প্রশ্ন। পরীক্ষা শেষে পরীক্ষার্থী ও অভিভাবকরা গণমাধ্যমে এ নিয়ে তাদের উদ্বেগ জানান। রোববার সকালে আলিয়া মাদ্রাসা কেন্দ্র পরিদর্শনে গেলে শিক্ষামন্ত্রীকে এ বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, ভুল প্রশ্নে পরীক্ষা নেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিতরণের ক্ষেত্রে যে ভুলটি হয়েছে সেই ভুলগুলোর ক্ষেত্রে ওইগুলো আমরা সব প্রতিবেদন চেয়েছি। যেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে, আর যেখানে আমরা প্রতিবেদন চেয়েছি সে প্রতিবেদন চাওয়ার পরে আমরা সেখানে ব্যবস্থা নেব। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন পাওয়া গেছে এমন অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁস ঠেকাতে কঠোর নজরদারি চলছে। নিয়ম আছে যে পরীক্ষা শুরু হবার 1 ঘন্টা পরে চাইলে কিন্তু পরীক্ষার্থী বেরিয়ে যেতে পারে। তো সম্ভবত কোনো পরীক্ষার্থী সেরকম 1 ঘন্টা পরে যখন বেরিয়ে গেছে তার সেই প্রশ্নটা থেকেই হয়তো এসছে, কিন্তু সেটিও দেখা হচ্ছে। পর থেকে 1 ঘন্টা পরে যদি কেউ বেরিয়ে যায় তাহলে তার প্রশ্নটি কেন্দ্রে রেখে দিয়েই যেতে হবে। এবারের মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে 21,35,000-এর বেশি ছাত্রছাত্রী। লিখিত পরীক্ষা শেষ হবে 25 ফেব্রুয়ারি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসি শুধু 1 বছরেই 100 কোটি টাকা লোকসান গুনেছে। গণপরিবহনে বিআরটিসির সেবা নিয়ে জনগণের ক্রমাগত অসন্তুষ্টি আর বাস রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় অনিয়ম দুর্নীতির কারণে এই লোকসান বলছেন সংস্থাটির কর্মচারীরাও। নতুন করে বাস কেনার আগে বিআরটিসির দক্ষতা আর জবাবদিহি বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। বিআরটিসির হিসাব বলছে, গেল 20 বছরে 1,500 গাড়ি কেনা হলেও লোকসান কমছে না এই সংস্থায়। শুধু 2016-17 অর্থ বছরেই এই সংস্থায় লোকসান হয়েছে 101 কোটি টাকারও বেশি। টানা লোকসানের কারণে মাসের পর মাস কর্মচারীদের বেতনও দিতে পারছে না বিআরটিসি। মাঝে মাঝে একটা দেয়, এই করতে করতে 7 মাস আর কি বকেয়া পড়ছে আমাদের বেতন। প্রতিদিন সকালে অফিসগামী মানুষের ভোগান্তিই বলে দেয় রাজধানীর গণপরিবহন সংকটের কথা। সংকটের কাঙ্ক্ষিত সমাধান হতে পারত বিআরটিসির বাস।
কিন্তু এই সরকারি পরিবহন সংস্থার সেবা নিয়ে জনমনে আছে অসন্তোষ। 1 ঘন্টা পরে একটা গাড়ি দাঁড়া থেকে পাওয়া যায়, এটা মানে খুবই অপ্রতুল। আমরা জনগণ কোনো সেবাই পাচ্ছি না বিআরটিসিতে। যে বাসগুলো আপনার গ্যারেজে পড়ে আছে ওগুলা যদি সার্ভিসে আসতো তাইলে আপনার এই পরিবহনের সিন্ডিকেটটা থাকতো না। শুধু তাই নয়, বিআরটিসির বাস রক্ষণাবেক্ষণের ব্যবস্থাপনা নিয়ে ক্ষুব্ধ সংস্থাটির কর্মচারীরাও। ইঞ্জিন যদি ড্যামেজ আছে সেখানে ড্যামেজ ড্রাইভার তদন্ত সময়কে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা ড্রাইভারের কাছে জরিমানা হয়। ওই জিনিসটা ঠিক হয় না সঠিক মতো। এখানে মানে বিআরটিসির শুভঙ্করে ফাঁকি চলতেছে। নতুন বাস আনা হলেই সব সমস্যার সমাধান হবে বলছে বিআরটিসি। নতুন কেনা 600টি বাস ভারত থেকে পর্যায়ক্রমে আসতে শুরু করেছে। 13 থেকে এখন 19 সাল, এর মধ্যে 2006 বছরে কোনো নতুন কোনো গাড়ি আসেনি। 15 সাল থেকে আমার বহরে কোনো নতুন গাড়ি আসেনি। আমার বেতন জাস্ট ডাবল। তাহলে এখন নিজের বিবেচনা করেন যে আমার যে এই যে ঘাটতি যেটা আছে সেটা কেন আছে। গণপরিবহন বিশ্লেষকরা বলছেন, অভ্যন্তরীণ দুর্বলতা তদন্ত আর দোষীদের শাস্তির ব্যবস্থা না করলে ঋণের টাকা এভাবে শুধু অপচয়ই হবে। মেইনটেনেন্সটাকে অবজ্ঞা করব, ডাম্প হবে, নতুন আমি চাহিদাপত্র পাঠাবো, মানুষ ঝুলে ঝুলে যাচ্ছে, নতুন বাস তৈরি করতে হবে। এই কালচার থেকে কিন্তু বের হয়ে আসতে হবে রাষ্ট্রকে। এত বড় বিনিয়োগ করেও আমি যদি যাত্রীকে মানসম্মত টেকসই সেবা না দিতে পারি তাহলে কিন্তু এটা কিন্তু একটা ভাবনার বিষয়। রাষ্ট্রের অর্থ আর লোকসানে না ঢেলে বিআরটিসিকে ঢেলে সাজানোর তাগিদ বিশ্লেষকদের। ফারজানা আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাল থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ। এবারে পদক পাচ্ছেন 349 জন পুলিশ সদস্য, যা গতবারের তুলনায় প্রায় দ্বিগুণ। এবারই প্রথম 64 পুলিশ সুপার একযোগে পদক পাচ্ছেন। বলা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাংলাদেশ পুলিশ পদক পিপিএম ও রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম দেয়া হচ্ছে তাদের। পুলিশ জনতা ঐক্য গড়ি, মাদক জঙ্গি নির্মূল করি, এই স্লোগান নিয়ে 4 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ 2019। এবারের পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শন ও কল্যাণ প্যারেডে অংশ নেবেন, যেখানে পুলিশ সদস্যরা তাদের বক্তব্য তুলে ধরবেন। রাজারবাগ পুলিশ লাইনসে চলছে শেষ মুহূর্তের মহড়া। এবার প্যারেড অধিনায়ক থাকছেন পুলিশ সদর দপ্তরের এআইজি আবিদা সুলতানা। এবছর সর্বোচ্চ 349 জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতির পুলিশ পদক দেয়া হবে। এই সংখ্যা গত বছরে ছিল 182 জন। মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা ছাড়াও এবার সুষ্ঠুভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করায় 64 জেলার পুলিশ সুপার, মেট্রোপলিটন এলাকার ক্রাইম জোনের ডিসি, রেঞ্জ ডিআইজি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই পদক তালিকায় রয়েছেন। এজন্য বিপিএম পাচ্ছেন 40 জন, বিপিএম সেবা পাচ্ছেন 104 জন, পিপিএম 62 জন, পিপিএম সেবা পাচ্ছেন 143 জন। গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের সকল স্তরের সদস্য এবং কর্মকর্তাদেরকে এবার ভূষিত করা হচ্ছে পিপিএম এবং বিপিএম পদকে। পদক বিজয়ীরা বলছেন, কাজের স্বীকৃতি তাদের উৎসাহ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সোয়াট বিভিন্ন সময় জঙ্গি বিরোধী অপারেশন অথবা যে টেকনিক্যাল অপারেশনগুলো হয়, এই অপারেশনগুলো আমরা নেতৃত্ব দিয়ে আসতেছি। তো সেই অপারেশনের ধারাবাহিকতায় এবার আমি বিপিএম সাহসিকতা পাচ্ছি। অবশ্যই আমি সম্মানিত বোধ করছি এবং আমার কাজের জন্য যেহেতু দেওয়া হয়েছে, সো কাজের প্রতি আরও নিষ্ঠতা এবং আরও ডেডিকেটেড হয়ে কাজ করার একটা ইন্সপিরেশন এই পদকের মাধ্যমে আসছে। এবারে পুলিশ সপ্তাহে সারা দেশের পুলিশ কর্মকর্তারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদের সদস্যদের সাথে মত বিনিময় করবেন। থাকবে বিভাগীয় সমাবেশ, কুচকাওয়াজ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। আব্দুল্লাহ রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ফাঁড়ি পুলিশ ও থানা পুলিশকে নানা কাজে সহায়তা করে থাকে গ্রাম পুলিশ। কিন্তু এখন পর্যন্ত দেশে কোনো নির্দিষ্ট বেতন কাঠামো নেই গ্রাম পুলিশের। সুযোগ সুবিধার পাশাপাশি স্থায়ী বেতন কাঠামোর দাবি তাদের। ইউনিয়নগুলোতে টহল দেওয়ার পাশাপাশি অপরাধ দমনে পুলিশকে সহায়তা করে গ্রাম পুলিশ। এছাড়া চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদকে তাদের দায়িত্ব পালনেও সাহায্য করে থাকেন তারা। সারা দেশে 4,500 ইউনিয়ন পরিষদের প্রত্যেকটিতে 10 জন করে গ্রাম পুলিশ দায়িত্ব পালন করছেন।
সরকারি নানা কাজে নিয়োজিত এসব গ্রাম পুলিশের দৈনিক বেতন 100 টাকা থেকে 150 টাকা পর্যন্ত। নেই ঝুঁকি ভাতা, নেই ভবিষ্যৎ তহবিল কিংবা পেনশন। দেশের বা আমাদের ইউনিয়নের অনেক গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ কাজ করায়নি। সরকারের কাছে যে একটা আমরা ঝুঁকিপূর্ণ একটা ভাতা পাবো সেটি আমরা আজ পর্যন্ত পাইনি। সরকার যদি আমাদের চতুর্থ শ্রেণীর একটা স্কেল ভুক্ত করতো তাহলে হয়তো ভালো হতো। আমাকে চাকরি শেষ জীবনে খালি হাতে ফিরে যেতে হবে। গ্রাম পুলিশের স্থায়ী বেতন কাঠামো থাকা প্রয়োজন বলে মনে করছেন মাগুরার পুলিশ সুপার। ভবিষ্যতে হয়তো তাদের সুযোগ সুবিধা আরো বাড়বে, কারণ বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, বাজেটের পরিধি বৃদ্ধি পাচ্ছে, সেই হিসেবে তাদের আরো সুযোগ সুবিধা পাওয়া উচিত বলে আমি মনে করি। জাতীয় বেতন স্কেল 2009 অনুযায়ী চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন 6,000-এর কিছু বেশি হওয়ার কথা থাকলেও গ্রাম পুলিশ সদস্যরা পাচ্ছেন মাত্র 4,000 টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এলজিইটির আওতায় বিভিন্ন প্রকল্পে এবং মাস্টার রোলে কর্মরত 3,823 জনের চাকরি স্থায়ী করার দাবিতে বিক্ষোভ করছে এলজিইটি কর্মচারী ঐক্য পরিষদ। সকাল 10টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের সামনে অবস্থান নেয় তারা। সেখানেই চলছে বিক্ষোভ কর্মসূচি। আন্দোলনকারীরা জানান 20 বছরের বেশি সময় ধরে এলজিইটির বিভিন্ন প্রকল্পে কাজ করেছেন তারা। সরকারি চাকরিতে আবেদনের বয়স শেষ, তাই মানবিক দিক বিবেচনায় দ্রুত চাকরির স্থায়ী করার দাবি তাদের। এরই মধ্যে হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট তাদের চাকরি নিয়মিত করার পক্ষে রায় দিয়েছে বলে জানান বিক্ষোভকারীরা। দ্রুত দাবি মানা না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। আজ রায় পাইছি আমাদের চাকরি দিচ্ছে না, ইঞ্জিনিয়ার আমাদের একই রায় চাকরি হয়ে গেছে, আমাদের চাকরি হচ্ছে না। এক দফা এক দাবি, আমাদের 3823 জনের চাকরি না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। গত 7 দিন ধরে কর্মস্থান করতেছে, কর্মবিরতি করতেছে। আমাদের চাকরি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই কর্মবিরতি চালিয়ে যাব। দ্রুত এগিয়ে চলছে 1320 মেগাওয়াটের রামপাল কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ। বহুল আলোচিত এই প্রকল্পের 25% কাজ এরই মধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 2021 সালের ফেব্রুয়ারির মধ্যে উৎপাদনে যাওয়ার লক্ষ্য তাদের। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে 660 মেগাওয়াট করে 2টি ইউনিটের কাজ চলছে। বয়লার, টারবাইন, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, কুলিং টাওয়ার, কয়লা নামানোর জেটি সহ নানা স্থাপনা ও যন্ত্রপাতি স্থাপনে ব্যস্ত প্রকৌশলী ও শ্রমিকরা। 2020 সালের সেপ্টেম্বরে প্রথম ইউনিট কমিশনিং করার পর 2021 সালের ফেব্রুয়ারিতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করা হচ্ছে। একই বছরের আগস্টে দ্বিতীয় ইউনিট থেকেও বিদ্যুৎ উৎপাদন শুরুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। জেটি, কোল্ড শেড ইয়ার্ড, ইএসপি, এফজিডি প্রত্যেকটা লেভেলে এখন আমাদের কাজ চলমান। আশা করি আমরা উইদিন দ্য শিডিউল এই বিদ্যুৎ কেন্দ্র দুটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হবে। কেন্দ্রটি পুরো চালু হলে দেশে বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি উন্নত হবে মোংলা বন্দর। এতে কর্মসংস্থান হবে স্থানীয় বেকার যুবকদের। এরই মধ্যে বন্দরের আশপাশে গড়ে উঠছে নানা শিল্প প্রতিষ্ঠান। আমাদের পাওয়ার প্ল্যান্ট আপনারা শুনেছেন 21 সালে আমরা উৎপাদনে যাব। 21 সালের মধ্যে আমাদের পদ্মা ব্রিজ হবে। অর্থাৎ দুইটার সংযোগে আপনারা উপলব্ধি করতে পারছেন ইতিমধ্যে মোংলা বন্দরে ব্যাপক একটা উন্নয়ন শুরু হয়েছে। বাংলাদেশ ও ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির যৌথ উদ্যোগে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ব্যয় প্রায় 16,000 কোটি টাকা। প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন হয় 2013 সালের অক্টোবরে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শ্বাসরুদ্ধকর ম্যাচ আর ব্যাটিং বোলিংয়ে সমর্থকদের মন জয় করার মতো পারফরমেন্স পাওয়া গেছে বিপিএল সিজন 6-এর রাউন্ড রবিন লিগে। মন ভেঙেছে রাজশাহী, সিলেট ও খুলনার। শেষ চারে কুমিল্লা, রংপুর, চিটাগং ও ঢাকা। বোলিং ব্যাটিংয়ে ঠিকই দাপট দেখিয়েছেন টাইগার তারকারা। তাসকিন, সাকিব, মাশরাফির সাথে মুশফিক রয়েছেন দুর্দান্ত ফর্মে। শেষ চারের লড়াই দিচ্ছে উত্তেজনাকর ম্যাচের আভাস। এবি ডিভিলিয়ার্স, মুশফিক, লুইস তাণ্ডব, সাকিব, মাশরাফি, তাসকিনের বোলিং কারিশমা। 42 ম্যাচ, 5 সেঞ্চুরি আর 4 ছক্কার ফুলঝুরি। দেশি বিদেশি তারকাদের রঙে শেষ হয়েছে বিপিএলের রাউন্ড রবিন লিগ। আর সেখানে 4টা দল শেষ চারে জায়গা করে নিয়েছে। সবার উপরে রংপুর রাইডার্স। মাশরাফি, হেইলস, রুশো তাদের দল 16 পয়েন্ট নিয়ে সবার উপরে। শুরুতে খুব একটা ভালো হয়নি তাদের টুর্নামেন্টের শুরুটা, তারপরেও কিন্তু শেষ দিকে অসাধারণ পারফরমেন্সে সবার উপরে থেকে প্রথম পর্ব শেষ করেছে। এরপরে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, তাদের জয়ও রংপুর রাইডার্সের একই জয়, 8টা জয়, 16 পয়েন্ট। তবে একটা জায়গায় পিছিয়ে রান রেট, সেই দিকেই কিন্তু তারা দ্বিতীয় হয়েছে
এরপরেই আমরা জানি যে তামিমের দল শুরুটা ভালো না করলেও পরের দিকে ঠিকই গিয়ার আপ করে তারা 2 নম্বরে এসেছে। এরপরে রয়েছে চিটাগং ভাইকিংস, মুশফিকুর রহিমের দল। তাদেরকে কখনোই ফেভারিট ধরা হয়নি এই আসরে, তারপরেও কিন্তু তারা অসাধারণ পারফর্ম করেছে। ফ্রাইলিংক এবং মুশফিকুর রহিমের অসাধারণ পারফরমেন্সে 3 জায়গা করে নিয়েছে। এবং এরপরে রয়েছে ঢাকা ডায়নামাইটস, যাদেরকে ধরা হচ্ছিল এই আসরে একেবারে ফেভারিট। তারপরে কিন্তু শুরুটা ভালো হওয়ার পর শেষের দিকে টানা পরাজয়ে তারা একেবারে পিছনে পড়েছিল। তবে শেষ ম্যাচে জয় দিয়ে রাজশাহী কিংসকে পেছনে ফেলে তারা জায়গা করে নিয়েছে শেষ 4-এ। এরপরে যদি বলতে হয়, এই 4টা দল ভালো পারফর্ম করে এবং শেষের দিকে এই আসরটা আরও বেশি জমিয়ে তুলবে। এবং এরপরে বলতেই হচ্ছে যে ব্যাটিং লিস্টে আমরা যদি দেখি, সেখানে পারফরমেন্সে সবার উপরে রাইলি রুশো, যার কথা না বললেই নয়। এই আসরে সবচেয়ে বেশি আলোচনা এসেছেন, কারণ এর আগে বিপিএল খেলেননি, তারপরেও এখানে এসে তাকে ধরা হচ্ছিল যে এই আসরে বেশি রান করবেন। তাদের মধ্যে কেউ না এসে রাইলি রুশো একাই কেউ চমক দেখিয়েছেন এবং 12 ম্যাচে রান করেছেন 514 রান, যা কিনা শুধু এই আসরে নয়, পুরো বিপিএল হিস্ট্রিতে একটা আসরে সর্বোচ্চ রান। তার সেঞ্চুরি রয়েছে একটি এবং 5টি হাফ সেঞ্চুরি করেছেন। তারপরে রয়েছেন টাইগার, মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। অসাধারণ তার একটা মৌসুম যাচ্ছে এবং বিপিএলে অসাধারণ পারফর্ম করে গেছেন। এখন পর্যন্ত রয়েছেন 2 নম্বরে রান গিটারের তালিকায়। রান করেছেন 418 রান, তার সেঞ্চুরি নেই, তবে 3টা 50 করেছেন এবং কার্যকরী ব্যাটিং দিয়ে দলকে নিয়ে গেছেন কিন্তু শেষ 4-এ। এরপরেই রয়েছেন নিকোলাস পুরান। তার দল ভালো করেনি, কিন্তু নিকোলাস পুরান অসাধারণ ব্যাট করে গেছেন। তার ব্যাটিং যেই স্কিল রয়েছে, খুব বেশি দীর্ঘদেহী না, তারপরে কিন্তু অসাধারণ হিট করতে পারেন। ম্যাচ খেলেছেন, 11টি রান করেছেন, 379, তারও 3টা 50, কোনো সেঞ্চুরি নেই এবং কার্যকর ব্যাটিং করেছেন। তার সাথে যদি ডেভিড ওয়ার্নার শেষ পর্যন্ত থাকতে পারতেন, তাহলে হয়তো বা তার দলও শেষ 4 জায়গা করে নিতে পারতো। এরপরে বলতে হচ্ছে বোলিং লিস্টে বাংলাদেশের অবশ্যই জয়কার, কারণ 10 জন বোলার, টপ বোলারের মধ্যে 9 জন রয়েছে টাইগার বোলার। সেখানে সবার উপরে তাসকিন আহমেদ, তার নতুন লুক, নতুন বোলিং এবং ওয়াকার ইউনিসের অধীনে আসার পর কিন্তু অসাধারণ পারফর্ম করেছেন এবং বারবার বলে গেছেন যে ওয়াকার ইউনিস তাকে অনেক বেশি মোটিভেট করছেন এবং সেটাই কিন্তু তার পারফরমেন্সে দেখা গেছে। এবং উইকেট নিয়েছেন 22 উইকেট নিয়ে সবার উপরে রয়েছে এবং নিউজিল্যান্ড সিরিজে কিন্তু জায়গা করে নিয়েছেন এখানে পারফর্ম করে। এরপরে রয়েছেন আমরা জানি টাইগারদের টেস্ট এবং টি-20 অধিনায়ক সাকিব আল হাসান। অসাধারণ পারফর্ম করছেন। ব্যাট হাতে খুব একটা সফল হতে পারেননি, মাত্র একটা 50 আছে আসলে, তবে বল হাতে অসাধারণ পারফর্ম করছেন। এখন পর্যন্ত 21টা উইকেট নিয়ে রয়েছেন 2 নম্বরে। এরপরে আবারও একটা টাইগারদের নাম, যেখানে কিনা টাইগার ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মাশরাফি বিন মুর্তজা রয়েছেন। এরপরের 3 নম্বরে রয়েছেন মাশরাফি, কিন্তু অসাধারণ পারফর্ম করে গেছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে তাসকিন এবং সাকিবের চেয়ে কিন্তু ভালো পারফর্ম করেছেন একটা দিক দিয়ে, তার ইকোনমি 6-এর কিছু বেশি, কার্যকরী বোলিং এবং উইকেট 19টা উইকেট নিয়েছেন। এখনও যে ফুরিয়ে যাননি মাশরাফি, সেটা কিন্তু বারবার প্রমাণ করে যাচ্ছে এবং টি-20 থেকে অবসর নেওয়ার হয়তোবা যে আক্ষেপটা দর্শকের মধ্যে, সেটা হয়তো এইবার আরও বেশি প্রমাণ করে দিয়েছেন। এই জন্য বলতেই হচ্ছে যে টাইগার ক্রিকেটের অবশ্যই এই বিপিএলটা বিশ্বকাপের আগে এবং নিউজিল্যান্ড সফরের আগে টাইগার ক্রিকেটের জন্য একটা ভালো একটা দিক যে টাইগার সদস্যরা ফর্মে রয়েছেন এবং প্রথম কোয়ালিফায়ার বলতেই হচ্ছে যে যেমনটা হয়েছে রাউন্ড রবিন লিগে, আমরা দেখেছি শ্বাসরুদ্ধকর ম্যাচ, বড় স্কোরিং ম্যাচ, সেই রকমই কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। কারণ প্রথম কোয়ালিফায়ারের মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। এরপরে কিন্তু তারপরে এলিমিনেটরের মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস এবং বলতেই হচ্ছে যে এই আসরের চমক চিটাগং ভাইকিংস। এই দুটি ম্যাচ এবং ফাইনাল ম্যাচ সব কিছু মিলিয়ে আসরটা আরও ভালোভাবে শেষ হবে এমনটা প্রত্যাশা সবার। প্রিমিয়ার লিগে আজ চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে মাঠে নামবে আরামবাগ ক্রীড়া সংঘ। ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বেলা 3টায় শুরু হবে ম্যাচটি। হোম গ্রাউন্ডে জয়ের বিকল্প কিছু ভাবছে না আরামবাগ কোচ মারুফুল হক। এদিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল 4টায় সাইফ স্পোর্টিং এর প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। প্রিমিয়ার লিগ ফুটবলের শুরুটা মনমতন হয়নি চট্টগ্রাম আবাহনীর। বিকেএসপিতে নিবিড় অনুশীলনের পরও দলের পারফরমেন্স দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে টিম ম্যানেজমেন্টের। মারুফুল হককে শক্ত প্রতিপক্ষ মেনেই তাদের হারানোর ছক তৈরি করছেন চট্টগ্রাম কোচ জুলফিকার মাহমুদ মিন্টু। প্রথম ম্যাচে জয় পেলেও পরের 2 ম্যাচ ড্রয়ে টেবিলের 6 অবস্থান চট্টলার দলটির। প্রথম অ্যাওয়ে ম্যাচে জয়ের বিকল্প কিছু ভাবছে না চট্টগ্রাম আবাহনী। এবং এগুলি নিয়ে আমরা কাজ করেছি। এখন দেখা যাক সেটা হচ্ছে যে কতটুকু মাঠে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, সেটার উপরে নির্ভর করবে সমস্ত। হোম গ্রাউন্ডের 3 ম্যাচের 2টিতেই জয় আরামবাগের। দলে ইনজুরির সমস্যা না থাকায় উজ্জীবিত মারুফুল হক।
পয়েন্ট টেবিলে নিজেদের জায়গা ধরে রাখতে পূর্ণ 3 পয়েন্টে চোখ রবিউল হিমেলদের। ময়মনসিংহে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে উইনিং কম্বিনেশনেই আস্থা কোচের। শক্তিশালী প্রতিপক্ষ ধরেনি আমাদের ম্যাচ শুরু করব এবং যেহেতু আমরা পরপর 2টা ম্যাচ উইন করেছি এবং আমাদের পয়েন্ট টেবিলে স্থিতি অবস্থা রাখার জন্য একটা 3 পয়েন্ট প্রয়োজন এবং ইনশাল্লাহ ছেলেরা 3 পয়েন্টের জন্য খেলবে। শুরুটা প্রত্যাশা মতোই হয়েছিল সাইফ স্পোর্টিংয়ের। শেষ ম্যাচে আরামবাগের কাছে হেরে বাড়তি সতর্ক ম্যানেজমেন্ট। বিদেশিদের পাশাপাশি দেশীয়দের পারফরমেন্সে আশাবাদী কোচ জনি ম্যাকিনস্ট্রি। ঢাকার মাঠে ব্রাদার্সের বিপক্ষে জয় চায় জামাল ভুঁইয়ার দল। শেষ ম্যাচে মোহামেডানকে হারিয়ে আস্থার প্রতিদান দিয়েছে ব্রাদার্স। 2 ম্যাচে 1 জয় ও 1 হারে টেবিলের 8-এ গোপীবাগের দলটি। সাইফ স্পোর্টিংকে শক্ত প্রতিপক্ষ ভেবেই অনুশীলনে বাড়তি জোর সৈয়দ নাইমুদ্দিনের শিষ্যদের। ইনজুরির কবলে একজন ফরেন রিক্রুট দেশ ছাড়লেও এর প্রভাব মাঠে পড়বে না বলে মনে করছেন অধিনায়ক। আমাদের যে শক্তি আছে এটাই আমাদের আত্মবিশ্বাস যে আমরা পারবো। আমরা এজ এ টিম হিসাবে ইউনাইটেডলি উইনিং অ্যান্ড ফাইটিং মেন্টালিটি এটাই আমাদের বড় শক্তি। মাঠের লড়াইয়ে হয়তো এগিয়ে থাকবে সাইফ স্পোর্টিং, তবে ছেড়ে কথা বলবে না ব্রাদার্স ইউনিয়নও। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করব সংবাদ দুপুর, তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। নদী দখলকারীদের সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণা ও ঋণ না দিতে আদেশ হাইকোর্টের। 26 মামলার ভুল আসামি জাহালমকে অব্যাহতি, আজই মুক্তির নির্দেশ হাইকোর্টের। নিরাপদ খাদ্য নিশ্চিতে কাজ করছে সরকার, ভেজাল বিরোধী অভিযান অব্যাহতের ঘোষণা প্রধানমন্ত্রীর। চট্টগ্রামের পটিয়ায় বাস মাইক্রোবাস সংঘর্ষে নিহত 4 জন, আহত কমপক্ষে 15 জন। প্রিমিয়ার লিগে চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ আরামবাগ, সাইফ স্পোর্টিং এর মুখোমুখি ব্রাদার্স। এই ছিল এখনকার সংবাদে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন দেখার।